এই বাড়িতে মেয়েদের গলা তুলে কথা বলা বারণ। এটা হলো গ্রাম, তোর শহর নয়। বেশি গলা তুলে কথা বলে পুঁতে দেবো তোকে। সুশীল, নিজের রাগটাকে ঠান্ডা কর। দুজনে পাগল হয়ে গেছিস নাকি? নিজের ক্রোধটাকে কাবু কর। করণ কোথায়? এই মেয়ে, এই যাত্রা পালায় এই বাড়িতে থেকে চলবে না কিন্তু। এটা আমার ছেলে কপিল, এর সাথে বিয়ে হবে তোর পরশু। বিয়ে? বিয়ে মানে বিবাহ আমার ছেলের সাথে। আমি কেন করবো ওকে বিয়ে? কেননা তোকে কেনার জন্য 4 লাখ টাকা খরচা করেছি আমি। কিনেছে 4 লাখ দিয়ে? কি উল্টো পাল্টা কথা বলছেন আপনারা? ছেড়ে দিন আমায়, আমি এখানে থাকবো না, আমি করণের কাছে যাব। ছেড়ে দিন, ছাড়ুন আমায়। করণ, করণ। রাতের অন্ধকারে একজন মহিলার লাশকে কবর দিয়ে একটা অপরাধকে প্রকাশ পাওয়া থেকে আটকানো হচ্ছিল। কিন্তু এই অপরাধ রহস্যের অন্তরালে হারিয়ে যাওয়ার আগে দুজন সেটা দেখতে পেয়ে গেছিল। এখন প্রশ্ন এটাই যে জানলার পিছন থেকে উঁকি দেওয়া ওই দুজন কারা ছিল? যে ভয় তাদের চোখে প্রকাশ পাচ্ছিল, সেই ভয় কি কোনো অপরাধের কারণে? আর যদি সত্যিই অপরাধ হয়ে থাকে, তাহলে এই অপরাধের সত্যিটা কি? এই অপরাধের সাক্ষী ওই মহিলা আর বাচ্চাটার ওই মৃত মহিলার সঙ্গে কি সম্পর্ক ছিল? কে ছিল এই মৃত মহিলা? আর কারা মেরেছিল তাকে? আর এমন কি কারণে তারা এই হত্যাকাণ্ড ঘটালো? নমস্কার, আমি গিরিশ সেন। চলুন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে এই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই গল্পের আগের কিছু ঘটনার ওপর চোখ বুলিয়ে। বিয়ে তো দিতেই হবে, তাই না? তাহলে আর এত কথা বলে কি হবে? এটা ছাড়া আমাদের হাতে আর কোনো পথ নেই, তাই মাথাটা একটু ঠান্ডা রাখুন। আচ্ছা, আমি একটু ফ্রি হওয়ার পর আবার কল করছি। হ্যাঁ, বাই। করণ, কার বিয়ের কথা হচ্ছে? তুমি জেনে সেটা কি করবে? হ্যাঁ, কিছু করব না। সব কথা বলতেই হবে এমন তো নয়। হ্যাঁ, সেটা ঠিকই বলেছ, একদমই জরুরি নয়। কিন্তু সব কথা খারাপভাবে নেওয়া সেটাও তো ঠিক নয়। সত্যি করে বলো না, কার বিয়ের কথা হচ্ছিল? ফোনে আমার মা ছিল। এইবার যদি গ্রামে যাই না, তাহলে বাড়ি থেকে এবারে আমাকে বিয়েটা দিয়েই ছাড়বে। বিয়ে? তোমার বিয়ে? আমার কি বিয়ে হতে পারে না নাকি? আরে বয়স বাড়ছে তো নাকি? মনে হয় তুমি আমার দিকে ভালো করে দেখোইনি ঠিকঠাক ভাবে। করণ, তোমার মা তোমার বিয়ের কথা বলছে আর তুমি মজা করছো? তোমার কি সত্যি মনে হয় আমি অন্য কাউকে বিয়ে করতে চাই? আমি এটা কখন বললাম? এটাই তো সমস্যা, যে তুমি আমাকে কিছু মন খুলে বলো না। আমি কতদিন ধরে বাড়ির লোককে এদিক ওদিক কথা বলে এড়িয়ে যাব? নাকি গিয়ে মাকে বলে দেব, দেখো মা, আমি অন্য একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। কিন্তু প্রবলেম শুধু এতটুকুই যে সে তার বাবার সাথে কথাই বলে উঠতে পারেনি। তো 3-4 বছর পর যখন সে তার বাবার সাথে কথা বলে নেবে, তখন বিয়ে করে নেব। মধু বাবু, সোনা, আমি ইরিটেট হয়ে বলে ফেলেছি। আই এম সরি। করণ, বাবার সাথে বিয়ে নিয়ে কিভাবে কথা বলবো বুঝতে পারছি না। জানি না কি রিয়্যাক্ট করবে। আরে, যদি তুমি তোমার বাবার সাথে কথা না বলো, তাহলে আমি আমার মায়ের সাথে কি করে কথা বলবো? তোমার বাবার সাথে কথা বলা ছাড়া আর কোনো পথ আছে? আমি বাবার সাথে কথা বলবো। কে রে মা? মধু, কি হয়েছে রে মা? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না বাবা। মধুরাজ, কি হয়েছে? জানি না,
এতক্ষণ তো ভালোই ছিল। কারণ আমি বাবার সাথে কথা বলতে পারতাম, কিন্তু জানি না কেন বলতে পারলাম না। আমি তো আগে থেকেই জানতাম তোমার বাবার সাথে কথা বলে কোনো লাভ নেই। তোমার বাবা আমাদের সম্পর্ক মেনেই নেবে না। উল্টে উনি যদি আমাদের ব্যাপারে জানতে পারে না, তাহলে আমাদের দেখা করাটাই বন্ধ করে দেবেন। এরকম হবে না, বাবার সাথে কথা বলবো। কবে করবে? যখন আমার বিয়ে হয়ে যাবে তখন করবে? কারণ তুমি এরকম কেন বলছো? আমার এরকমই মনে হচ্ছে, তাই জন্য বলছি। কারণ আমি কথা বলবো বাবার সাথে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি প্রথমে তোমার বাবার সাথে কথা বলো, তারপর আমাকে ফোন করো। হ্যালো করণ, কি বলছিস? বিয়ে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? তুমি কি জানো কি ব্যাপারে কথা বলছো? বাবা করণ খুব ভালো ছেলে, একবার যদি দেখা করো তো। আরে কেন দেখা করবো করণের সঙ্গে? তোমার বিয়ের জন্যে? এটা হলো তোমার লেখাপড়ার সময়। মা বাবা তোমরা ভুল বুঝছো আমায়। আমরা একে অপরকে ভালোবাসি আর বিয়েও করতে চাই। ব্যাস মধু, আজকের পর থেকে এই বাড়িতে এইসব নিয়ে আর কোনো কথা হবে না, হলে আমি যে তোমার বাবা ভুলে যাব। বুঝতে পেরেছো? আমি প্রথম থেকেই জানতাম এরকমই হতে চলেছে। করণ, আমরা একসঙ্গে মা বাবাকে মানাবো, আর তুমিও তো বাবার সাথে দেখা করবে। আরে মধু, তোমার বাবা তোমার সাথেই কথা বলতে চায় না, আবার তুমি বলছো যে আমি গিয়ে কথা বলি। আমার মতো ছোট্ট একটা চাকরি করা ছেলের সাথে তোমার বাবা কোনোদিনই বিয়ে দেবে না তোমার। তো কি করব? ভুলে যাব তোমাকে? চলো পালিয়ে যাব। না করণ, পালানো ঠিক হবে না। বাবার সাথে কথা বলবো। এখনো বাবার উপর রাগ করে আছিস? শোন মা, আমার তখন খুব রাগ হয়ে গিয়েছিল, সেজন্য একটু বেশি রাগ করে ফেলেছি, কিন্তু তুই আমার কথাটা বোঝবার চেষ্টা কর। মারে, এসবের জন্য তো সারা জীবন পড়ে আছে। সবার আগে তোর পড়াশোনা, তোর ক্যারিয়ার, আর তুই এই সময় বিয়ের কথা বলছিস রে মা? ক্যারিয়ার তো বিয়ের পরেও হতে পারে, তাই না? মারে, বিয়েটা তো ক্যারিয়ার তৈরি হবার পরেও হতে পারে। আগে লেখাপড়াটা শেষ কর, নিজের ক্যারিয়ারটা সেট কর, তারপর বিয়ে করে ফেলিস। আমি কি আটকে রাখবো নাকি? কিন্তু বাবা, করণের ফ্যামিলি। যথেষ্ট হয়েছে মা, আমি আর এই ব্যাপারে কোনো রকম আলোচনা চাই না। প্রথমে লেখাপড়া, তারপর বিয়ে। এবার শুয়ে পড়। যখনই ব্যাপারটা ঠান্ডা হয়ে যাবে তখনই আমরা এখান থেকে পালিয়ে যাব সুজিত। আরে কি বলছিস তুই? তোর যতদিন মনে হয় তুই এখানে থাক, টেনশন একদম নিবি না। থ্যাংক ইউ ভাই। চল আমি বেরোই। কি হলো মধু, তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? করণ, আমরা ঠিক করেছি তো? আমরা যা করেছি আমাদের ভালোবাসার জন্য একদম ঠিক। কেউ এটাকে ঠিক ভাবলো বা ভুল ভাবলো, আমাদের কিছু যায় আসে না তাতে। আমরা একে অপরকে খুব ভালোবাসি। যদি আমরা এখনই বিয়ে না করি, তাহলে আর কখনো করতে পারবো না। আমরা লেখাপড়া শেষ করা অবধি অপেক্ষা করতে পারছি না, সেই কারণে আমি চলে যাচ্ছি। আমার সামনে আর কোনো রাস্তা নেই। এই মেয়েটা তো আমার মুখ পুড়িয়ে দিয়ে গেল, কাউকে মুখ দেখাতে পারবো না। ও আজ থেকে আমার কাছে মৃত। এখনো কিন্তু কেউ কোনো খবর পায়নি, ঠিক আছে? তোদের ব্যাপারে পুলিশের কাছে কেউ কোনো কমপ্লেনও করেনি, তাই তোরা আরামসে কালকে বেরোতে পারিস।
এই, কি দেখছিস রে? আরে তোর মাথা খারাপ হয়ে গেছে, কি কথা বলছিস তুই আমার সামনে? হ্যাঁ? তোকে ছাড়বো না আমি, তোকে ছাড়বো না আমি, তোকে ছাড়বো না, তোকে ছাড়বো না আমি, মেরেই ফেলবো। তুই এসব ভুলভাল কি কথা একদম করছো বলবি না, তোমরা দুজন? মেরে ফেলবো আরে! আমি, প্রাণে মেরে দেবো কি তোকে। করছো বলো, কি হয়েছে? আরে নিজের যোগ্যতার বাইরে বেরিয়ে কথা বলছে, দেখো না। যদি ধান্দার কথা না থাকতো না তাহলে বলতাম তোকে। আরে ধান্দার হুমকি কাকে দিচ্ছিস? ধান্দা তোর বাবার একার নাকি? এই কথাটা আমি মনে রাখবো। আরে যা না এখান থেকে, আরে যা, তুই এখান থেকে বেরো, যা লিখে নিয়ে যা। এবার বলবে কি হয়েছিল? কিচ্ছু না। দেখো করণ, তোমার আর সুজিতের মধ্যে কি হয়েছে সেটা আমি জানি না, আর তুমি যদি বলতে না চাও তাহলে ঠিক আছে। তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? এই জন্য যে আমরা নতুন জীবন শুরু করতে চলেছি, আর তুমি আপসেট রয়েছো। কাল আমরা বাড়িতে যাব, তোমার মা আমার ব্যাপারে কি ভাববে, যে কেমন বউ, এখনো অবধি বিয়েই হয়নি আর এখনই ছেলেটা আপসেট হয়ে আছে। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। করণ, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। একবার গ্রামে চলে গেলে আমাদের কেউ আলাদা করতে পারবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আগ্রা নিবাসী মধু নিজের প্রেমিক করণের সঙ্গে বিয়ের উদ্দেশ্যে নিজের মা বাবার বাড়ি ছেড়ে পালিয়ে তো ছিল, কিন্তু নতুন জীবনের আনন্দের অপেক্ষার সঙ্গে সঙ্গেই ওর মনে মা বাবাকে দুঃখ দেওয়ার কষ্টও ছিল। এই কষ্টের ভাগিদার হয়েছিল করণও, কিন্তু করণের নিজের জীবনেই বেশ কিছু রহস্য ছিল যেগুলো সে মধুর কাছে প্রকাশ করতে চায়নি। করণের বন্ধু সুজিত, যে করণ আর মধুকে প্রতিকূল সময়ে সাহায্য করেছিল, সেই সুজিতের সঙ্গেই করণ ঝগড়া করে ফেলেছিল। আসলে করণের এই অস্থিরতার কারণটা কি? এই সবকিছুর মধ্যে এমন অনেক কিছু ছিল যা ঠিক ভুলের মাঝামাঝি। মধুর মা বাবা মধুর শিক্ষাটাকে বিয়ের থেকে প্রাধান্য দিচ্ছিলেন, কারণ তারা মধুর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু মধু করণকে বিয়ে করা ছাড়া আর কিচ্ছু চাইছিল না। এ বিষয়ে যদি দুপক্ষ একসঙ্গে বসে আলোচনা করত তাহলে হয়তো এত সমস্যা হতো না, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। একদিকে মধুর মা বাবা করণের সঙ্গে দেখা না করেই ওকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছিল। অপরদিকে মধু নিজের মা বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের প্রেমিক করণকে বিয়ে করার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল। এই দুটো ব্যাপারই ঠিক হয়নি। করণ আর মধু একে অপরের হাত ধরে একটা নতুন জীবনের দিকে এগিয়ে তো গেছিল, কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তাদের মনে ভয়ও ছিল। এদের জীবন কি সেরকমই হতে চলেছে যেরকমটা এরা ভেবেছিল, নাকি এদের জীবন এমন একটা মোড় নিতে চলেছে যার কল্পনা করাও মুশকিল। কে তুমি? কি করছো? একদম ভয় পাস না। আরে আমায় তো ভয় পাস কেন তুই? হ্যাঁ, আমি কি কোনো ভূত নাকি? হ্যাঁ, এখানে আমি কি করে এলাম? আরে একদম ভয় পাস না, এটাকে নিজের বাড়ি মনে কর। এটা তোর শ্বশুর বাড়ি। কি উল্টোপাল্টা কথা বলছো? ওই দেখ, আমি তো ঠিক কথাই বলছি। তুই এই বাড়ির বৌমা। বৌমা, আমার ঘরের বউ হবি তুই। ছাড়ো, এ, আমায় আরে যেতে দাও, দাঁড়া। প্লিজ আমায় যেতে দাও, আমায় যেতে দাও, আমি করণের কাছে যাব। করণ! করণ কোথায়? কোথায় করণ? ছাড়ো আমায়। আরে তোকে তো আমি করণ কোথায়? ছেড়ে দাও আমায়। ওই দুটা কার করণের জন্য তুই আমাকে কামড়াবি? হ্যাঁ, কপিল, ওকে ছাড়ো। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এটা কি আরম্ভ করেছিস? একটুও ধৈর্য ধরছিল না তোর? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা কি দেখছিস? তুই একটা ছোকরিকে সামলাতে পারছিস না? নিয়ে আয় এদিকে। ছাড়ো, ছেড়ে দাও আমায়। করণ কোথায়?
এই বাড়িতে মেয়েদের গলা তুলে কথা বলা বারণ। এটা হলো গ্রাম, তোর শহর নয়। বেশি গলা তুলে কথা বলে পুঁতে দেবো তোকে। সুশীল, নিজের রাগটাকে ঠান্ডা কর। দুজনে পাগল হয়ে গেছিস নাকি? নিজের ক্রোধটাকে কাবু কর। কারণ কোথায়? এই মেয়ে, এই যাত্রা পালায় এই বাড়িতে থেকে চলবে না কিন্তু। এটা আমার ছেলে কপিল। এর সাথে বিয়ে হবে তোর পরশু। বিয়ে? বিয়ে মানে বিবাহ আমার ছেলের সাথে। আমি কেন করবো ওকে বিয়ে? কেননা তোকে কেনার জন্য 4 লাখ টাকা খরচা করেছি আমি। কিনেছে 4 লাখ দিয়ে? কি উল্টোপাল্টা কথা বলছেন আপনারা? ছেড়ে দিন আমায়, আমি এখানে থাকবো না, আমি করণের কাছে যাব। ছেড়ে দিন, ছাড়ুন আমায়। করণ, করণ! জাগিয়ে ড্রয়িং কর, চল। এই মেয়েটা শহরের, গ্রামের নয়। একটু ধৈর্য ধর। ও যেখানকারই হোক না কেন বাবা, এখন তো আমার। কি করে নেবে ও? আরে কিচ্ছু করে উঠতে পারবে না। যদি মাথাটা একটু ঠান্ডা রাখতে পারিস তাহলে সব কাজ সফল হবে। বাপু, আমি তো আগেই বলেছিলাম যে গ্রামের ছোকরি নিয়ে আসতে টাকাও কম লাগতো আর কাবুও রাখা যেত। আরে ওকে জজ ম্যাজিস্ট্রেট হবে নাকি? আমি কি করব? এর মাথায় তো সেটাই ঢুকে রয়েছে। বাবা, বউটা যখন আমার ওপরে ছেড়ে দাও, আমি ওকে কাবু করে নেব। তুই তো ওকে কাবু করে ফেলবি, কিন্তু তোকে কে কাবু করবে সেটা বল। শোন বাবা সুশীল, তোর বউকে বল যে মেয়েটাকে যেন বোঝায়। ও বোঝালে মেয়েটা বুঝবে। আর বিয়ের দিন কোনো রকম তামাশা চাই না আমি। শোন, ওই ছোকরিটাকে বোঝা যে এই কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তুই তো বুঝিস, তোকে বোঝা ঠিক মেনে নেবে। এটা পরিবারের সম্মানের প্রশ্ন, বুঝেছিস? গ্রাম প্রধান মশাই, সুশীলের পরে আপনি তো কপিলের জন্য মেয়ে খুঁজে আনলেন, আর আমি তো নিজের একমাত্র ছেলেরও বৌমা খুঁজে আনতে পারছি না। আরে মাধব, পকেট খসাতে হয়েছে আমার, তারপর বৌমা পেয়েছি। মধু, খাবারটা খেয়ে নাও। করণ কোথায় আছে? করণ কি চাই আমার? আমি আর কিছু জানি না। চেঁচিও না, কেউ যদি শুনতে পায় আবার মার খাবে। প্লিজ প্লিজ করণের সাথে দেখা করিয়ে দাও প্লিজ। কোথায় ও? একবার দেখা করিয়ে দাও প্লিজ। ওকে তুমি ভুলে যাও, ওকে ভুলে গেলে তোমারই ভালো হবে। কারণ করণই নিয়ে এসছে এই মেয়েটাকে শহর থেকে। কিন্তু মাধব, 1 কাড়ি টাকা খরচ হয়ে গেছে আমার কাছে তো অত টাকা নেই। আমার তো মনে হয় আমার ছেলেটা আইবুড়োই মারা যাবে। যে ছেলেটার জন্য তুমি কাঁদছো, ও 4 লাখে তোমাকে বেচে দিয়ে গেছে। কি ফালতু কথা বলছো? করণ এরকম করতেই পারে না। ওকে নিশ্চয়ই কোথাও বন্ধ করে রেখেছো। আমি এসব জানি না, আমি করণের কাছে যাব। শোনো মধু, কাউকে বন্ধ করে রাখা হয়নি, বরং তুমি বন্ধ আছো তোমার স্বপ্নের জগতে, তাই সত্যিটা দেখতে পাচ্ছ না। তুমি যেখান থেকে এসেছো সেটা একেবারে আলাদা, কিন্তু এখানে তোর দাম একটা জানোয়ারের থেকে বেশি নয়। আর এই সত্যিটাকে তুই যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর মঙ্গল। ছাড়ো আমায়, ছাড়ো। আমি করণের কাছে যাব। মধু, মধু কি করছিস? কাল এত বোঝালাম তোকে, মনে হয় তুই বুঝতে পারছিস না। পরের বার পা ভেঙে দেবো আমি তোর। চল। ভাবনা, এই মেয়েটা বাইরে কি করে এলো? আসলে আমি খাবার দিতে গিয়েছিলাম। তোকে তোর পট্টি বাঁধা ছিল নাকি? দেখ মেয়ে, যে সমস্ত কাজ তুই করছিস না, এতে তোর কোনো লাভ হবে না। কিন্তু এই কপিল একে নিয়ে যা আর ভেতরে বন্ধ করে দে। ছাড়ো, ছাড়ো আমায়, ছেড়ে দাও আমায়, যেতে দাও। অশান্তি নিয়ে এসছি বাড়িতে, পাগল করে দিল মেয়েটা আমাদের। গ্রাম প্রধান, কালকে বিয়ে, মেয়েটার এই অবস্থা, এই বংশে সম্মানটা নীলাবে ওঠাবে নাকি? এই নাও মধু,
এটা পরে তৈরি হয়ে নাও। দেখো মধু, আমার কথা বোঝার চেষ্টা করো। এইভাবে জেদ করে কিচ্ছু হবে না, কেউ শুনবে না তোমার কথা। তাই চুপচাপ এটা পরে তৈরি হয়ে নাও। যদি কেউ দেখে ফেলে তুমি এরকম করছো তাহলে আমি ভয় পাই নাকি কাউকে? চলে যাও, যাও এখান থেকে। তুমি যাও, আমি কারণের সঙ্গে দেখা করব। কোনো কথা শুনবো না। আরে মধু, কোথায় কারণ? আবার কি হলো? যাও তো। খুব বার বেড়েছে না তোর? তোর মুখটা পুড়িয়ে দিলে তখন বুদ্ধিটা ঠিক হবে। ছেড়ে দাও ওকে। আমি ওকে বুঝিয়ে বলবো। ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও আমায়। না, ছেড়ে দাও প্লিজ, প্লিজ। কথা শুনবি না তো তুই? ছেড়ে দাও এবার আমায়। দিই তোর আমি মুখটা পায়ে পুড়িয়ে। পড়ছি। সুশীল, তোকে কালো বুঝিয়েছিলাম না? এখনো বুঝতে পারছিস না? আমাদের মতন করে যদি বোঝাই, সেটা তোর জন্য খুব ভালো হবে না, বলে দিলাম। এটা তোর কাছে শেষ উপায় যে তুই বুঝে নে। আমার 4 লাখ টাকা যেন নষ্ট না হয়। ভাবনা তৈরি করে কে? বিয়েতে মেয়েকে সুন্দরী দেখালে খুব ভালো লাগে। চল রে। পাগল হয়ে গেছো নাকি তুমি? চুপ করো, আমার কথাটা শোনো, নয়তো এরা মেরে ফেলবে তোমায়। আমি মরে যাব, কিন্তু বিয়ে করব না, কারণ কে ভালোবাসি আমি। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? যে ছেলেটা তোমায় বেঁচে পালিয়ে গেছে তার জন্য তুমি মরবে? কারণ এটা করতেই পারে না। তুমি মিথ্যে বলছো। কিন্তু ও এটা করেছে, এটা মেনে নিলে তোমার পক্ষেই মঙ্গল। আরে আমার সামনে 4 লাখ টাকা গুনে নিয়ে গেছে ও। তাই আমার কথা শোনো, চুপচাপ তৈরি হয়ে নাও। নাও। কোনো বেইমানের জন্য মরার চেয়ে ভালো নিজের জন্য বেঁচে থাকো। এই মেয়ে, এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, আমি তোর স্বামী, তোকে খেয়ে ফেলবো নাকি আমি? হ্যাঁ, তোমায় বাবা ডাকছেন।
এই সব সময় মুখটা এরকম কেন বানিয়ে রাখিস? হ্যাঁ, আরে বাড়ির কথা মনে পড়ছে নাকি? দেখ মেয়ে, এখন থেকে এটাই তোর বাড়ি। যত তাড়াতাড়ি নিজের বাড়ি ভুলে যাবি ততটাই তোর জন্য ভালো হবে। আরে ভুলে যা নিজের বাড়ি, ভুলে যা, ভালো থাকবি আমার সাথে। সমস্ত গ্রামে তোর রূপ নিয়ে তো বেশ চর্চা আছে দেখছি। সবাই বলছে যে আমার বউ নাকি ভীষণ সুন্দর। হ্যাঁ, বাবা, দাদু, মা তাড়াতাড়ি এসো, রক্ত রক্ত। আরে কপিল, আরে ওঠ রে, কি শুয়ে আছিস তখন থেকে? আরে মরে গেছে না বেঁচে আছে, যা। আরে ডাক্তারকে ফোন কর, আরে যা। হ্যাঁ বাপু। আচ্ছা, এই মেয়েটিকে ঠিক সময় খেতে দেওয়া হতো না নাকি? ওর শরীরে তো রক্ত বলতে কিছুই নেই, আর রক্ত বেরোতে ও আরো দুর্বল হয়ে পড়েছে। ঠিক সময় চিকিৎসা হয়েছিল, না হলে তো আমরা বাঁচাতেই পারতাম না। আরে ডাক্তার বাবু, এখন কি হবে সেটা বলুন। এই মুহূর্তে ভয়ের কোনো ব্যাপার নেই। আমি ওষুধ লিখে দিয়েছি, সময় মতো খাওয়াতে থাকবেন, তাহলে ঠিক হয়ে যাবে। নমস্কার। আরে মেয়েটা কতদিন ধরে এই বাড়ির খাবার খায়নি? ও তো খেতেই চাইতো না। আরে যদি নাই খায় তাহলে তোকে কি জন্য এখানে রাখা হয়েছে? আরে ও তোর মতন না যে খুচরো তো এসেছে। ও মরে যাবে আর কেউ কোনোদিন কিছু জানতে পারবে আমি তো না। আগে থেকেই জানতাম ওনার আমার বউকে পছন্দই না। তুই তো একবারে চুপ করে থাক। তোর সামনেই মেয়েটা মরে যাচ্ছিল, তুই নেশা করে পড়েছিলিস, ঘুমিয়েছিলিস, তোর কাছে কোনো খবর থাকে না। আরে বল, আরে বল না, মুখে দই জমিয়ে রেখেছিস নাকি? বাপু, যা হবার তা তো হয়ে গেছে, বাড়িতে ঝামেলা করে লাভটা কি? আরে ঝামেলা তো তখন হতো যদি মেয়েটা মরে যেত। নিজের বউকে বল যে ওকে কাবু করতে পারেনি, এর জন্য ওই মেয়েটা না খেয়ে মরে যাচ্ছিল। এই এই লোকের কাছে সম্মান ধুলোয় মিশে গেল। হ্যাঁ? তোর শ্বশুর পঞ্চায়েত প্রধান, হ্যাঁ? একটা মেয়ে সামলাতে পারছিস না, মেরেই ফেলবো আজকে তোকে। আজ তোর একদিন কি আমার একদিন। তুই চাপ। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর হবে না আমার। আমার কথা, তোকে তো আমি আজ মেরেই ফেলবো। এই নাও মধু, খেয়ে নাও, তারপর ওষুধও তো খেতে হবে। নাও। ওরা তোমাকেও তোমার কি মনে হয় আমার কাছে সহজ ছিল এই জীবনটা মেনে নেওয়া? প্রথম প্রথম ঘেন্না করতাম এই জীবনটাকে, কিন্তু ধীরে ধীরে সবকিছু মেনে নিয়ে যত কেঁদেছি, যত চিৎকার করেছি, ততই মার খেয়েছি। বড়ে কপালের লিখন মনে করে সবকিছু মেনে নিয়েছি। আর তারপর লাকি চলে এলো। ওকে ছেড়ে কোথায় যাব? ওকে ছেড়ে তো মরতেও পারবো না। তাই আমি তোমাকে বলছি, সত্যিটাকে মেনে নাও। সত্যিটা যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো থাকবে তুমি। কিন্তু আমি এখান থেকে যেতে চাই। নিজেকে কষ্ট দিয়ে খাবার না খেয়ে পালাতে পারবে তুমি এখান থেকে?
আরে তুমি যদি মরেও যাও না তাহলেও এদের কিছু হবে না। আর একটা নিয়ে আসবে এরা। পালিয়ে যেতে চাও তুমি? তাহলে বেঁচে থাকো, জীবনের মূল্য বোঝো। মরে গিয়ে কিচ্ছু হবে না। মধু ওর নতুন জীবন নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেসব কবেই ভেঙে তছনছ হয়ে গেছিল। আর এই স্বপ্নগুলো ভাঙার কারণও ছিল সেই করণই, যার সঙ্গে মিলে মধু এই স্বপ্নগুলো দেখেছিল। করণ ওকে ঠকানোর পর মধুর জীবনটা গভীর অন্ধকারে ঢাকা পড়েছিল। মধু করণকে বিয়ে করার জন্য নিজের মা বাবার কোনো কথাই শোনেনি। মধুর মা বাবা করণের সঙ্গে দেখা করলে কি হতো? হয়তো তারা করণের ব্যাপারে খোঁজ নিতে পারতেন, তার সত্যিটা জানতে পারতেন। যদি করণের সত্যিটা মধু জানতে পারত তাহলে হয়তো সবকিছু এরকম হতো না। কিন্তু মধু আর ওর মা বাবা একে অপরের কথা শুনতে রাজি হয়নি। আর তারপর যা হলো তাতে মধুর জীবনটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পঞ্চায়েতের বাড়িতে ক্রমাগত ধর্ষণ সহ্য করার পর মধু আর কোনো আশার আলোই দেখতে পাচ্ছিল না। ধর্ষণ, অত্যাচার, ওর অতীত জীবনের স্মৃতিগুলো মধুকে ওর জীবন সম্পর্কে এতটাই নিরাশ করে দিয়েছিল যে ও আর বাঁচতেই চাইছিল না। আত্মহত্যার চেষ্টায় অসফল হওয়ার পরে মধু ভাবনার মধ্যে একজন বন্ধু খুঁজে পেয়েছিল, যে নিজেও খুব কষ্টে ছিল কিন্তু মধুকে বেঁচে থাকার সাহস জোগাচ্ছিল। এইবার আলো ফুটেছে এই বাড়িতে। আলো না ফুটে আর যাবে কোথায় বাপু? শুরুতে যত নাটক দেখায় ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর ও কি অন্য গ্রহ থেকে এসেছে নাকি? বাপু, বাড়ির ফাইল তহসিলদারের কাছে এসেছে। নানা সমস্যা তৈরি করছে, পেছনে পড়ে রয়েছে। বলছিল যে জমির মাপ করাতে হবে। বাপু, যদি অর্ডার হয়ে যায় তো খুব ঝামেলা হয়ে যাবে। সেই জন্য আমাকে তহসিল যেতে হবে, তাহলেই হয়তো কিছু হতে পারে। দেখ কি করা যায়। যদি দেরি হয়ে যায় জগদীশের ওখানে থেকে যাবি। ঠিক আছে বাপু, বেরিয়ে পড়ছি, নাহলে দেরি হয়ে যাবে। তুমি পালিয়ে যেতে চাও না? হ্যাঁ। দেখো মধু, আজ সুশীল বাড়িতে নেই, আর এর চেয়ে ভালো সুযোগ তুমি পাবে না। পালিয়ে যাও এখান থেকে। কিন্তু ওরা তোমায় মেরে ফেলবে যদি জানতে পারে তুমি সাহায্য করেছো আমায়। তুমি আমার চিন্তা করো না, আমি সামলে নেব এখানে। কিন্তু তুমি পালিয়ে যাও, যাও যাও, পালাও, যাও। ছেড়ে শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, চালাকি, কে ভাগাতে চাইছিস? দিদির কোনো দোষ নেই, দিদিকে মেরো না, মেরো না দিদিকে। চুপ কর নষ্ট মেয়ে কোথাকার। আমার সম্মান ধুলে মেশাচ্ছিলি তুই? হ্যাঁ, গ্রাম প্রধান মশাই, ও তো আমি রাস্তায় দেখে নিলাম তাই।
আমি সুশীলকে সঙ্গে সঙ্গে ফোন করে দিলাম, না হলে আপনার তো সম্মান মাটিতে মিলিয়ে যেত। কি আর বলবো মাধব, এই মেয়েটা আমার বেঁচে থাকার মুশকিল করে দিল। ভালো করেছিস যে তুই ওকে বাড়িতে নিয়ে এসছিস। প্রধান মশাই, ছোট মুখে বড় কথা, আমারও একটা ছেলে আছে, ওরও বিয়ের বয়স হয়ে গিয়েছে। সেই জন্য আপনি যদি কিছু, তুই সকালবেলা বাড়িতে আসিস, যত টাকা চাইবি তার 2 গুণ তোকে দেব। যা। আমাকে ক্ষমা করে দাও, ছেড়ে দাও আমায়। দেখলি, তোর বউয়ের জন্য এই দিন দেখতে হলো আমায় আজ। ওই 2 টাকার লোকটা তোর বাবার পাগড়ি মাটিতে রগড়ে গেল। যদি তোরা তোর বউদের কাবু রাখতে না পারিস তাহলে কোনো ব্যাপার নয়, এইটুকু তো করতে পারিস যে ঘাগরা চলি পরে এদের সাথেই নাচ করতে থাক। এই কথাটা ভেবে আমি নিশ্চিন্তে থাকবো যে আমি 2টো মেয়ে জন্ম দিয়েছি, কোনো ছেলে আমার হয়নি। ছেড়ে দেবো তোকে, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। মরে যা তুই, ছেড়ে দেবো। আসলে চালাকি, ছেড়ে দেবো, মরে যা তুই। দিদি! এ তো মরে গেছে। ভালো হয়েছে মরেছে মেয়েটা, ঝামেলা চুকলো। আরে এটা চিন্তা কর যে লাশটা বাড়িতে আছে, দিদি! আর তোর রাগ এখনো কমছে না। আরে মাথা ঠান্ডা রাখ পাগল ছেলে, যা হবার হয়ে গেছে, এখন কি করণীয় সেটা ভাব। ওই মেয়েটার ডানা কাটতে হবে এবার। এই ছেলে ভাগ, চল। আবার যদি পালানোর চেষ্টা করিস না, হাত পা কেটে ফেলে রাখবো তোকে। আর বাইরে তুই যা দেখেছিস সেটা যদি কাউকে বলিস, ওর পাশেই পুঁতে দেব, বুঝলি? বলুন। সবার প্রথমে আপনার ছেলে সুশীলকে ডাকুন। আরে সুশীল! আরে কি হয়েছে অফিসার বাবু? আদেশ এসেছে জমির ব্যাপারে। আবার কোন অর্ডার এলো অফিসার বাবু? এবার জমির কথাবার্তা তুই বলবি নাকি? দেখুন মহাশয়, জমির কাগজ তো আপনার নামেই আছে, আর আপনি পঞ্চায়েত প্রধান হওয়ার দরুন এই জমিটা রক্ষা করার দায়িত্ব আপনার ওপরেই বর্তায়, আর আপনি নিজেই এই জমিটার উপর কবজা করলেন। অফিসার সাহেব, আদেশ আটকানোর তো কোনো না কোনো রাস্তা হবে। আপনারও লাভ, আমাদেরও লাভ। নিয়ম কানুন বলেও তো কিছু হয়, আর আমিও আমার চাকরিটা রাখার চেষ্টা করব, নাকি আপনার জন্য সব আইনকে জলাঞ্জলি দেব? মাঝামাঝি কোনো রাস্তা যদি থাকে দেখুন না অফিসার বাবু। দেখুন মহাশয়, সবসময় এরকম করা ঠিক নয়। আসলে ওপর মহলে আপনার নামে কমপ্লেন গেছে। যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে আপনাদের সবাইকে জেলে যেতে হবে। কি বললেন আপনি? যেটা নিয়ম সেটাই বলেছি। আপনি আমায় নিয়ম শেখাবেন? আরে চুপ করে যা। দেখুন মহাশয়, আমি আপনাদের ভালোর জন্য বলছিলাম। আরে 2 টাকা সরকারি কর্মচারী আমার বাবুকে জেল যাওয়ার হুমকি দিচ্ছেন? আপনাকে তো আমি বলছি একদম চুপ করে থাক। আরে নিয়ে যায় পাগলটাকে, যেখানে ছুরি ঢোকানো যাচ্ছে না সেখানে তলোয়ার চালাচ্ছিস তুই।
আরে মধু, চা জল দিবি কিনা? আনছি। আমি যেটা বলছিলাম যে এই সুশীল তো একটা মাথা মোটা, কিন্তু আপনি তো সবই বোঝেন। হ্যাঁ, আমি তো বুঝি মহাশয়, কিন্তু আপনি দেখবেন এই সুশীল আপনাকে একদিন খুব বড় বিপদে ফেলবে, আর আপনাকে এই জমির দখল ছেড়ে দিতে হবে। এই আপনি নিজেই দেখুন না, কোর্টের অর্ডার। অফিসার বাবু, এই কাগজ তো ঠিকই আছে, কিন্তু মাঝামাঝি রাস্তা তো আপনিই দেখাবেন, তাই না? আমি তো নিজের দিক থেকে পুরো চেষ্টা করব মহাশয়, বাকি ওপর মহলের কলম কে আটকাতে পারে। ঠিক আছে, নমস্কার। আমি এলাম। ইন্সপেক্টর সাহেব, আপনি ব্যাপার কি? আপনি আপনার ওয়াইফকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলতে চাই। কি হয়েছে সুশীল? নিয়ে চলো এদেরকে। চলো। আরে কে ধাক্কা দিচ্ছে? আরে স্যার স্যার, ছাড়ুন ছাড়ুন। এই দেখো। শোষণ আর অত্যাচারের লম্বা রাত কাটানোর পর মধুর জীবনে নতুন ভোর এলো। এই স্বাধীনতার আনন্দের মধ্যেও কিছু কষ্ট বাকি ছিল, এমন কষ্ট যা সময়ের সঙ্গে কমে তো যাবে, কিন্তু কখনোই মুছবে না। মধুর সঙ্গে যা কিছু ঘটল সেগুলো সত্যিই চমকে দেওয়ার মতো। সব মা বাবাই নিজের সন্তানের ভালো চান, তাই তারা নিজের সন্তানকে শিক্ষা দীক্ষা দেন, তাদের জীবনের সঠিক অর্থটা বোঝান। এই বাচ্চারাই বড় হয়ে কাউকে দেখে, তার প্রতি ভালোবাসা জন্মায়, যেটা প্রাকৃতিকভাবে অত্যন্ত সহজ একটা ব্যাপার। কিন্তু অনেক সময় আমাদের সামাজিক পরিস্থিতি মা বাবা আর সন্তানকে পরস্পরের বিপক্ষে দাঁড় করায়। কেন এমনটা হয় না যে তারা একে অপরের কথা বুঝবে, তাদের নিজের কথা বোঝাবে, একে অপরকে ঠিক বা ভুল বলবে? আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হতে পারে, কিন্তু এই কেসে এমনটা হয়নি। অপরদিকে এই কেসটা আমাদের দেশের সমাজের একটা প্রতিবিম্ব। মহিলাদের কেনা বেচা এখানে খুবই স্বাভাবিক, যেখানে মহিলাদের সংখ্যা কম। এসব জায়গায় মেয়েদের পরিবারের বোঝা বলে মনে করা হয়, আর অনেক সময় গর্ভাবস্থাতেই তাদের মেরে ফেলা হয়, যাতে তাদের পরিবার আগামী খরচগুলো থেকে মুক্তি পেতে পারে। আর অনেক বাড়িতে তো বাড়ির মহিলারাই এই ধরনের হত্যার ঘটনা ঘটিয়ে থাকে। মেয়েদের বিয়ে আর বিয়ের পণ হলো এর সবচেয়ে বড় কারণ। স্বাধীনতার ৭০ বছর পরেও
দেশে মহিলা আর পুরুষের অনুপাতের পার্থক্য এটার সবচেয়ে বড় প্রমাণ যে আমাদের ভাবনা কতটা বিকৃত হয়ে উঠছে। সরকার বিভিন্ন রকমভাবে চেষ্টা করা সত্ত্বেও এই অন্যায় প্রথার বলি হাজারো মেয়ে আজও এরকম বাড়িতে, এরকম সমাজে নরকের থেকেও খারাপ জীবন কাটাতে বাধ্য হচ্ছে, যারা নিজের ক্রেতার কাছে কেবলমাত্র একটা জানোয়ার। তাদের মনটাকে বোঝার মতো, তাদের কষ্টে পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। অনেক সমাজে এ ধরনের অন্যায় কাজকে প্রকাশ্যেই করা হয়ে থাকে, কখনো প্রথার নামে, কখনো কোনো মেয়ের কোনো খুঁতের অজুহাতে এই ধরনের অপরাধ করা হয়ে থাকে। কিন্তু কোনো তর্কের দ্বারাই এই ঘটনাকে সহ্য করা যায় না। মধুর এই ঘটনা একটা বিকৃত সমাজের উদাহরণ, আর এই সমাজ থেকে আমাদের সবার বিপদ আছে। যখন এরকম বিকৃত সমাজ থাকবে ততক্ষণ মধুর মতো কে জানে কত মহিলা এর শিকার হতে থাকবে। এর সঙ্গেই আমি গিরিশ চাই আজকের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। you